পর্ব ৬। ১৯৮৮ শেষের দিকে রুকনুজ্জামান খান দাদাভাই এসে আনিসুজ্জামানকে জিজ্ঞেস করলেন রুচির বিয়ে দেবে কিনা। মরহুম বিচারপতি আব্দুল মওদুদের ছোট ছেলে রায়হান বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঢাকায় ফিরে আইসিডিডিআরবিতে চাকরি করছে। যাওয়ার সময় দাদাভাই রায়হানের বায়োডাটা দিয়ে গেলেন। এর আগে রায়হানের বড় বোন বেবি মওদুদ আনিসুজ্জামানকে তার ভাইয়ের কথা বলেছিল। কয়েকদিন পর ও দাদাভাইকে জানিয়ে দিল ছেলে পছন্দ হয়েছে এবং এই বিয়েতে আমরা সম্মত। বিয়ে ঠিক হবার পরপর আমরা সপরিবারে কলকাতা গেলাম। পুরো পরিবার নিয়ে আমরা সেই ১৯৭৩ সালে একবার কলকাতা গিয়েছিলাম। তারপর আর দেশের বাইরে কোথাও যাওয়া হয়নি, শুধু ১ বছরের জন্য থাকতে গিয়েছিলাম লন্ডনে। তাই ভাবলাম রুচির বিয়ের আগে সবাই মিলে একবার ঘুরে আসি। বিয়ের কিছু বাজারও করা যাবে, রথ দেখা, কলা বেচা। আমাদের স্নেহভাজন দুলালের সৌজন্যে আলিপুরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সারাদিন ঘুরে বেরিয়ে বাজার করে বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে ৮-১০ দিন কলকাতা ঘুরে এলাম। ১৯৮৯ সালের মার্চে রুচির বিয়ে দিলাম। দুই পরিবারের বাইরেও বন্ধু বান্ধবরা আমাদের যেভাবে সাহায্য করেছিলেন তা বলার বাইরে। আমি মাঝে মাঝে ভুলে গিয়ে নানা রকম কাণ্ড করে বসতাম। সবচেয়ে বড় ভুলটা করেছিলাম বিয়ের দিনই। জামাই যখন রসুমতের অপেক্ষায় স্টেজে বসে আছে আর আমাকে বলা হলো জামাইকে যা দেওয়া হবে তা সামনে নিয়ে আসতে, তখন আমার মনে পড়ল ঘড়ি আংটি সব বাসায় ফেলে এসেছি। বিয়ে বাড়ি ফেলে সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিয়ে গাড়ি করে বাসায় এসে তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে আবার বিয়ে বাড়িতে পৌঁছালাম। আমাদের পরিবার যেমন ছোট, রায়হানদের পরিবার ঠিক তার উল্টো। তবে তাতে রুচির কোনো অসুবিধা হয়নি। রায়হান একজন ধৈর্যশীল মানুষ, আর ওদের বাবা না থাকলেও মাকে ওরা ভীষণ ভালোবাসত আর শ্রদ্ধা করত। ফলে মেয়েকে ওখানে দিয়ে আমরা খুব শান্তি পেয়েছি। ১৯৯০ শুরুটাও হলো একটা ভালো খবর দিয়ে। জানুয়ারিতে রুচি রায়হানের মেয়ে হলো। আমাদের তৃতীয় প্রজন্মের প্রথম সন্তানের নাম রাখা হলো অরণি। ওরা চাওয়ায় আনিসুজ্জামান তাদেরকে কিছু নাম দিয়ে রেখেছিল। ওখান থেকে তারা পছন্দের নামটা বেছে নিল। ও হওয়ার পর থেকে ধীরে ধীরে আনিসুজ্জামানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। একজন বান্ধবী পেয়ে ও খুব খুশি হয়েছিল। ছেলে মেয়েদের চেয়ে নাতনির প্রতি ওর বেশি ভালোবাসা দেখে আমি বলেছিলাম, তোমার তো আসলের চেয়ে সুদের মায়া বেশি। ম্যাট্রিক পরীক্ষায় আনন্দ সাদামাটাভাবে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সিটি কলেজে উচ্চ মাধ্যমিকে বাণিজ্য নিয়ে ভর্তি হলো ১৯৮৮-তে। তখন ওই কলেজে কঠিন নিয়মানুবর্তিতা মেনে চলতে হতো, ফলে ছাত্রদের মধ্যেও এর প্রভাব পড়ল। আনন্দ পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে উঠল। ১৯৯০ সালের মাঝামাঝি ওর পরীক্ষা হবার কথা থাকলেও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তা পিছিয়ে গেল। অবশেষে তা হলো অগস্টের দিকে। নভেম্বর মাসে ফল প্রকাশের আগের দিন বরাবরের মতো সংবাদপত্র অফিসে যোগাযোগ করা হলো। তখন সেটাই ছিল ফল জানার প্রথম এবং প্রধান মাধ্যম। সঞ্জিদা খাতুনের ছেলে পার্থ তখন কাজ করত দৈনিক সংবাদে। সন্ধ্যার দিকে সে খবর দিল আনন্দ পরিসংখ্যানে লেটার সহ প্রথম বিভাগে পাশ করেছে। আমরা সবাই খুব খুশি হলাম। রাতে দুই পরিবারের দুই মুরব্বি আনন্দের নানা আর বড় ফুপুর বাসায় মিষ্টি নিয়ে আনিসুজ্জামান সহ দেখা করে এলো। বাড়ি ফিরে আনন্দের শিক্ষক নীলুফারকে ফোন করে খুশির খবরটা দেওয়া হলো। আনিসুজ্জামানের খুশি তাকে খুব বেশি স্পর্শ করল না। সে জানালো, স্যার, আমি কিন্তু খুশি হতে পারলাম না। তার স্পষ্ট কথা, আনন্দ কিন্তু স্ট্যান্ড করার মতো ছেলে। পরদিন সকালে খবরের কাগজে আনিসুজ্জামান বিভিন্ন খবর পড়ার শেষে মেধা তালিকায় চোখ বোলাতে গিয়ে ১৭তম স্থানে জামিল চৌধুরীর মেয়ে অহনার নাম দেখতে পেল। তাকে অভিনন্দন জানানোর জন্য ফোন করতে গিয়েই
18তম স্থানে এসে তার চোখ আটকে গেল। দৌড়ে আনন্দকে ঘুম থেকে উঠিয়ে খবরের কাগজে তার নামের পাশের রোল নাম্বার দেখিয়ে নিশ্চিত হতে চাইল এটাই তার নম্বর কিনা। আনন্দ তা নিশ্চিত করতেই আমাদের আনন্দ সীমা আরও বেড়ে গেল। খবরের নিশ্চয়তা পাওয়ার পরপরই প্রথম কর্তব্য হয়ে দাঁড়ালো নীলুফারকে খবরটা দেওয়া। এবার তার উচ্ছ্বাস আমাদের খুশিকেও ছাড়িয়ে গেল। তার মূল্যায়ন যে কত সঠিক ছিল সেটা সে আমাদের বলতে থাকল। পরে আনন্দের সঙ্গে কথা বলে জানালো আরও উপরের দিকেই তার স্থান পাওয়া উচিত ছিল। বছরটা শেষও হলো আরেকটা ভালো খবর দিয়ে। এরশাদ সরকারের অবশেষে পতন হলো। চূড়ান্ত আন্দোলনের শেষ দিকে বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ গ্রেফতার হন এবং কিছুদিনের জন্য বাংলাদেশের বিবিসির প্রচার বন্ধ থাকে। ফলে বিবিসি বিভাগের প্রধান সিরাজুর রহমান ঢাকায় আসেন প্রত্যক্ষভাবে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য। একদিন সিরাজ ভাই আনিসুজ্জামানকে নিয়ে শহরের অবস্থা দেখতে একটা রিকশা নিয়ে বের হলেন। ঠিক সেদিনই আমি মহিলাদের একটা মিছিলে অংশ নিয়েছিলাম। সেই বহু বছর পর আবার রাস্তায় নামলাম। 1952 সালে যখন রাষ্ট্রভাষা আন্দোলনের দাবিতে সারা দেশে ধর্মঘট চলছিল, তখন তার ঢেউ আমাদের স্কুলেও এসে পড়েছিল। নীলুফার আপা ও পারুল আপা, অলিয়াহাদের বোন, তাদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমরা কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বের হই। মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মেয়েরাও তখন আমাদের স্কুলে পড়ত। সেদিন তাদেরকে সঙ্গী করে আমরা মিছিল নিয়ে রওনা হই। মিছিলের অনেক স্লোগানের মধ্যে একটা ছিল নুরুল আমিনের কল্লা চাই, কল্লা চাই। মিছিলের অংশ হওয়ায় তাদের মেয়েদেরকেও সেই একই স্লোগান উচ্চারণ করতে হয়েছিল। তবে তা দেখে আমার বেশ খারাপ লেগেছিল। একসময় দেখলাম রাস্তার অপর পাশে আব্বাসহ আরও কয়েকজন সাংবাদিক আমাদের মিছিলের সঙ্গে হাঁটছেন এবং মিছিলের বর্ণনা তাদের নোটপ্যাডে শর্ট হ্যান্ডের সমানে লিখে যাচ্ছেন। আরেকবার আরেকটা বড় মিছিলে অংশ নিয়েছিলাম 1969-এ। বঙ্গবন্ধু তখন আগরতলা মামলা থেকে ছাড়া পেয়েছেন কি পাননি। সে বছর 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত মিছিল নিয়ে এলাম। পরদিন একেবারে ধরাশায়ী। এর কদিন পর সূচির আগমনের বার্তা পেলাম। এরকম উত্তাল সময়গুলোতে আসলে নিজের শারীরিক অবস্থাও মানুষ হয়তো টের পায় না। যাই হোক, 90-এর এই মিছিলে আমি যখন হাঁটছি তখন একবার সামনে একবার পেছনে চলে যাচ্ছি। তখন কে যেন আমায় বললেন, ভাবি আপনি আমার এক হাত আর অন্য পাশে যিনি আছেন তার হাত শক্ত করে ধরেন। তার উপদেশ মেনে যখন চলছি তখন সবার সঙ্গে তাল মিলিয়ে ঠিকমতো এগোতে থাকলাম। একটু পর দেখি রিকশা করে আনিসুজ্জামানরা পাশ দিয়ে যাচ্ছে। রাতে বিবিসিতে তার সন্ধ্যাকালীন রিপোর্টে নাম উল্লেখ না করে আমাদের কথা বললেন সিরাজ ভাই। জানালেন খুব বেশি মানুষ তখন আর ঘরে বসে নেই। 5 ডিসেম্বরের রাতে যখন নিশ্চিত হওয়া গেল এরশাদ পদত্যাগ করছেন এবং লোকজন পথে নামা শুরু করেছে, তখন আনন্দ আর আমি দুজনেই মিছিলে যোগ দিলাম। আনন্দ একটু পরে চলে গেল মতিঝিলের দিকে এবং অনেক রাতে ফিরে এলো। আনিসুজ্জামান বাসায় বসে টিভিতে ও টেলিফোনে সর্বশেষ পরিস্থিতির খোঁজ রাখছিল। এর কিছুদিন আগে সেপ্টেম্বরের শেষে আমাদের প্রতিবেশী ও মোফাজ্জল হায়দার চৌধুরী সাহেবের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো। একটু পরেই সুমন ফোন করে জানালো তিনি আর বেঁচে নেই। একেবারেই বিশ্বাস করতে পারছিলাম না খবরটা। 2 ভাই পুরোপুরি এতিম হয়ে গেল। সারা জীবনের জন্য তাদের অভিভাবক হয়ে গেলাম আমরা। তবে তাদের 2 ভাইয়ের সবচেয়ে বড় ভরসার স্থল ছিল ভাবির মামা সৈয়দ আজিজুল হক, নান্না মিয়া ও তাদের বৃহত্তর পরিবার। ওদের ছেলে মাইনু ভাই আর তার স্ত্রী মিতু দুজনই খুবই অসাধারণ মানুষ। সেই সময় এবং পরবর্তী জীবনে 2 ভাইকে তাদের সাধ্যমতো সহযোগিতা করে গেছেন তারা। মৃত্যুর খবর পেয়ে শেখ হাসিনা আন্দোলনের উত্তাল মুহূর্তেও তাঁর শহীদ শিক্ষকের প্রয়াত স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এলেন। ঠিক পাশের ফ্ল্যাটে আমরা থাকি বলে
আমাদের বাসাতেও বসলেন এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দাফন কাফনের ব্যাপারে নানাজনকে সাহায্য করতে বললেন। 1991 মার্চ মাসে রুচির ছেলে হলো, নাম রাখল অলয়। অলয় হবার পর আমাদের বাসায় যখন থাকতো তখন অরণি আমার ও আনিসুজ্জামানের মাঝখানে ঘুমাতো। অরণি একটু নড়াচড়া করলেই ও আমায় ডেকে বলতো, ওর কী অসুবিধা হচ্ছে দেখো। কয়েকদিন অবস্থা দেখে নিয়ে বললাম, বাচ্চারা এমন নড়াচড়া করেই, ওকে যদি বারবার ঠিক করতে যাই তাহলে ওর ঘুমও ভেঙে যাবে আর তোমারও ঠিকমতো ঘুম হবে না। ব্যাপারটা বুঝে নিয়ে চুপ করে থাকল। অল্প সময়ের ব্যবধানে দুই ছেলে মেয়ে নিয়ে একদিকে ওদের যেমন সমস্যা হয়েছে, তেমনি ওরা একটু বড় হওয়ার পর তাদের সুবিধাও হয়েছে। সেই বছরের সেপ্টেম্বর মাসে ওরা ইমিগ্র্যান্ট হয়ে সিডনিতে চলে গেল। মেয়ের কষ্টের কথা ভেবে আমি যে কী দুশ্চিন্তায় সময় কাটিয়েছি তা আমিই জানি। যদিও জানতাম রায়হান রুচিকে যথাসাধ্য সাহায্য করবে। রুচি অরণি অলয়কে নিয়ে 1 বছর পর যখন বেড়াতে এলো, তখন বিমানবন্দরে ওর স্বাস্থ্য ও চেহারা দেখে আমার খুব মন খারাপ হলো। সে দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। প্রায় 3 বছর ওখানে থেকে 1994 সালে রুচিরা অস্ট্রেলিয়ান পাসপোর্ট নিয়ে দেশে ফিরে এলো। রায়হান ফিরল আরও কিছুদিন পরে। ওদেরকে ফিরে পেয়ে আমরা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম। 1991 সালে আনন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। তবে আমার ইচ্ছে ছিল ও সাংবাদিকতায় ভর্তি হোক। আমার মনে হয়েছিল ওর লেখালেখিতে হাত আছে আর ছোটবেলা থেকেই ওর একটা রাজনৈতিক সচেতনতা ছিল। তাছাড়া ওর বড় আব্বা শেখ আব্দুর রহিম একজন নামকরা সাংবাদিক ছিলেন। 19বিংশ শতাব্দীর পত্রিকা মিহির ও সাধুকরের সম্পাদক ছিলেন। নানা ধরনের লেখালেখির সঙ্গে যুক্তও ছিলেন তিনি। আমার আব্বাও সাংবাদিক ছিলেন, পরে দ্য স্টেটসম্যান পত্রিকার রিপোর্টার আর তারপরে করেসপন্ডেন্ট হয়ে 13ই অগস্ট 1947 সালে কলকাতা থেকে ঢাকায় আসেন। পরদিন 14ই অগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম খবর পাঠান এবং তখন থেকেই ঢাকায় থেকে যান। 1971 নিয়ে প্রথম ইংরেজি বই তাঁরই লেখা বলে জেনেছি। যাই হোক, এদের পাশাপাশি আনিসুজ্জামান তো সারা জীবনই লেখার মধ্যেই ছিল, তাই ভাবতাম আনন্দ সাংবাদিকতায় এলে ভালোই করবে। 1991 শেষে জামায়াতে ইসলামী ঘোষণা করল গোলাম আজম ওদের আমির নির্বাচিত হয়েছেন। চারিদিকে প্রতিবাদের ঝড় উঠল। ফলে 1992 সালের জানুয়ারির দিকে সংসদে গোলাম আজমকে বহিষ্কারের দাবি জানানো হয়। জাহানারা ইমামের নেতৃত্বে 16ই মার্চ গণ আদালত বসে। তাতে অংশ নেওয়া 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে সরকার। আনিসুজ্জামান ছিল তাদের একজন। দিন দুয়েক উৎকণ্ঠায় থাকার পর তার জামিন হয়। প্রথম রাতেই বন্ধুদের উদ্বেগের কারণে আনিসুজ্জামান তার ইচ্ছার বিরুদ্ধে আত্মগোপনে চলে যায়। এই খবর শুনে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রভিসি সামাদের স্ত্রী রিমা খুব সকালে হাজির হলো। আমার হাতে বেশ কিছু টাকা দিয়ে গেল। টাকার অঙ্কে খুব বেশি না হলেও দেখলাম তাতে রয়েছে অনেক ছোট ছোট নোট। বুঝলাম ওর হাতে ওই সময় যা ছিল তার সবটাই নিয়ে এসেছে। এই ভালোবাসা আমি কখনো ভুলব না। সেই নোটগুলো মনে হয় এখনও আমার চোখে ভাসে। খুব সম্ভবত বিবিসির প্রশ্নের উত্তরে আনিসুজ্জামান দুঃখ করে বলেছিল, যে দেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রেখেছিলাম সেই দেশেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ পেতে হলো। এই মামলা থাকায় পরবর্তী 4 বছর আনিসুজ্জামানকে নানা ঝামেলায় পড়তে হলো। একবার কানাডার ভিসাও পেল না। এটা যে একটা হয়রানিমূলক মামলা তা বুঝলেও দেশটির নিয়ম অনুযায়ী তারা ভিসা প্রদানে অপারগতা জানালো। এখানেই শেষ নয়। 1996 সালে তখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। বিচারপতি হাবিবুর রহমান, আমাদের শেলি ভাই, ওকে উপদেষ্টা করতে চাইলেও এই মামলা বাধা হয়ে দাঁড়ায়। তবে ওনার সময় এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়। কিন্তু এর 2 বছর আগেই
রাষ্ট্রদ্রোহিতার মামলা মাথায় নিয়ে পৃথিবী ছাড়েন শহীদ জননী জাহানারা ইমাম। 1993 সালের 30শে এপ্রিল যুক্তভাবে অশোক কুমার স্মৃতি আনন্দ পুরস্কার গ্রহণ করেন বাংলা বিভাগের পক্ষে নরেন বিশ্বাস ও আনিসুজ্জামান। উপলক্ষ ছিল 1000 বছরের বাংলা কবিতা ও গান, গদ্য ও নাটকের অডিও ক্যাসেটের 14টির একটি সিরিজ, ঐতিহ্যের অঙ্গীকার নামে যে সিডিগুলো বের করেন তার জন্য। এর সমস্ত পরিকল্পনা অধ্যাপক নরেন বিশ্বাসের ছিল। আনিসুজ্জামানকে উনি উপদেষ্টা হিসেবে যুক্ত করেন। এই অনুষ্ঠানে যোগ দিতে শামসুর রহমান, নরেন বিশ্বাস, আনিসুজ্জামান যায় এবং এদের সঙ্গে আমরাও অর্থাৎ অ্যাপেন্ডিক্সরা, স্ত্রীরা যাই। এই শব্দটা ব্যবহার করলাম এই জন্যেই যে এটা থাকলে বা না থাকলে কিছু আসে যায় না। আনন্দ পুরস্কার পাওয়ার পর আনিসুজ্জামান আমাকে একদিন বলল, কলকাতার দেশ পত্রিকায় একজন উপাচার্য প্রতিটি ক্যাসেট ধরে ধরে প্রতি সংখ্যায় বিশ্লেষণ করে যাচ্ছেন। কথাটা শুনে আমি একটু বিস্মিত হয়ে ওকে বললাম, এবার যখন কলকাতায় যাবে তাকে জিজ্ঞেস করো উনি এত সময় কিভাবে পান। পরের বার যখন গেল তখন ফিরে এসে বলল, বাসা থেকে নাকি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়িতে শুনতে শুনতে যান এবং পরে লিখে ফেলেন। যানজটের কারণে শোনার বেশ সময় পান। কথাটা শুনে তখন ওয়ালদেয়ারের কাদিদের কথা মনে হলো, যেখানে উনি লিখেছেন, সব অমঙ্গলের পিছনে মঙ্গল লুকিয়ে থাকে। 1994-এর 15ই জুলাই আমার আব্বা মারা গেলেন। সারা জীবন পরিমিত ও সময় মতো আহার করে মোটামুটি সুস্থ ছিলেন, তবে জীবনের শেষ প্রান্তে এসে বার্ধক্যজনিত কিছু রোগ ও আলজাইমারে আক্রান্ত হয়ে কিছুদিন ভুগে 78 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর আমাদের প্রতিবেশী সুমন ও শোভন বিশ্ববিদ্যালয়ের বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে গেল। ওদের মা মারা যাবার পর পরবর্তী 4টা বছর দুই ভাইকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছিলাম। ওই সময় সুচির সঙ্গে সুমনের ঘনিষ্ঠতাও গড়ে ওঠে। 1995-এর অগস্ট মাসে ওদের বিয়ে হয়। এর আগে মে মাসে ওদের পরিবারের মুরব্বী সৈয়দ আজিজুল হক নান্না মিয়া এবং তার স্ত্রী আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালেন। আনিসুজ্জামান আমার চতুর্থ বোনের স্বামী হাসানকে ডেকে পাঠালো এবং ওদের বড় ছেলে সৈয়দ মাইনুল হক মাইনু সুচির বিয়ের প্রস্তাব নিয়ে এসে বলল, মা বলে দিয়েছেন আপনারা যা বলবেন আমরা সব মেনে নেব, আমাদের দিক থেকে কিছু বলার নেই। বিয়ে ঠিক হয়ে যাবার পর একদিন ছেলে বউকে ডেকে মিসেস আজিজুল হক বলেছিলেন, সুমনের বিয়ে এমনভাবে দেব যেন কেউ বলতে না পারে ওর বাপ মা নেই। যে কোনো সমস্যা হলে আমায় বলবে। সত্যি সত্যি সব কিছু দারুণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল মাইনু আর মিতুর অসীম ধৈর্য ও ভালোবাসার কারণে। সুচি তখন সানিডেল স্কুলে শিক্ষকতা করত। 1995 থেকে 99 পর্যন্ত সেখানে চাকরি করেছে। ওখানে সহকর্মীদের আর স্কুলের পরিবেশের কথা এখনও ভুলতে পারে না। সুচির বিয়ে ঠিক হবার কিছুদিন আগে আনিসুজ্জামানের সাহিত্যের ইতিহাস বিষয়ক এক সেমিনারে অংশ নিতে হায়দ্রাবাদ থেকে আমন্ত্রণ এলো। সুচি, আনন্দ আর আমি ওর সাথে কলকাতা গেলাম। আমাদের ওখানে রেখে ও সেমিনারে চলে গেল। খুব কাছের মানুষ জগদীশ আমাদের 3 জনের সঙ্গে ওর স্ত্রী ও মেয়ে মেলিকে নিয়ে পুরী ঘুরিয়ে আনল। সঙ্গে ছিল আমাদের আরেক পরিচিত আসমাও। 7 জনের এই ভ্রমণটা দারুণ আনন্দের হয়েছিল। এরপর আমরা সুচির এবং আমাদের জন্য কিছু কেনাকাটা করলাম আনিসুজ্জামানের আসার আগেই। ও হায়দ্রাবাদ থেকে কলকাতা এসে আমাদের নিয়ে ঢাকা ফিরল। 90-এর দশকের মাঝামাঝি সময়ে আনন্দ অনার্স মাস্টার্স শেষ করল, দুটোতেই ফার্স্ট ক্লাস পেল। মাস্টার্স শেষ করার পর আনন্দ ও তার বন্ধুরা চাকরির সন্ধানে লেগে গেল। 2-3 জন চাকরিও শুরু করে দিল। এর মধ্যে আইবিএতে MBA কোর্সে ভর্তি পরীক্ষা দেবার সিদ্ধান্ত নিল তারা। উদ্দেশ্য, এবার ভর্তি পরীক্ষা সম্পর্কে সম্যক জ্ঞান নেওয়া, চাকরির পরবর্তী কোনো একটা সময়ে ঠিকমতো প্রস্তুতি নেওয়া
ও ভর্তি হওয়া। ভর্তি পরীক্ষার ফল বের হলে দেখা গেল আনন্দ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ও তারপরও চাকরি করার পক্ষে মত দিল। ওর বাবা ওকে পড়াশোনা চালিয়ে যাবার পক্ষেই বোঝালো। আনন্দ চাকরির পাশাপাশি সান্ধ্যকালীন MBA-তে ক্লাস করার প্রস্তাব দিল। এই শুনে আনিসুজ্জামান বলল, এভাবে তোমার অনেক বেশি কষ্ট হবে, আর আমরা যেহেতু এখনও অবসরে যাইনি, সংসার চালাতে সক্ষম, তাই তোমার এত বোঝা নেবার দরকার নেই। শেষ পর্যন্ত ছেলে IBA-তে ভর্তি হলো। 1997 সালে প্রথমবারের মতো 2 জামাই সহ আমরা সপরিবারে বেড়াতে গেলাম। যতদূর মনে পড়ে সেই বছর আনিসুজ্জামান কোনো একটা কাজে কুমিল্লা গেলে আমরা সদল বলে ওর সঙ্গে যাই। আরেকবার বেহরুজ ইস্পাহানের কল্যাণে শ্রীমঙ্গলে ফেনলে চা বাগান ঘুরে আসলাম। 1998 সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা জেনারেল অরোরাকে তাঁদের 2য় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা দানের আমন্ত্রণ জানাবার সিদ্ধান্ত নিলেন। এর আগের বছর ভারতে আনিসুজ্জামানের সঙ্গে তার দেখা হয়েছিল। স্বাধীনতার রজত জয়ন্তীতে অনেককে বাংলাদেশে আমন্ত্রণ জানালো হলেও তিনি সে সুযোগ না পাওয়ায় কিছুটা দুঃখ পেয়েছিলেন বলে আনিসুজ্জামানের মনে হয়েছিল। জাদুঘরের পক্ষ থেকে আনিসুজ্জামান তাকে ফোন করে আসার জন্য অনুরোধ করার সঙ্গে সঙ্গে তিনি তা গ্রহণ করলেন এবং 1998 সালের মার্চ মাসের 19 তারিখে ঢাকায় আসেন। একদিন আমি তাকে কাছ থেকে দেখার ইচ্ছা প্রকাশ করায় আনিসুজ্জামান আমাকে সেই সুযোগ করে দিল। আমি 27টা গোলাপের একটা তোড়া ওর হাতে দিয়ে বললাম, আপনি স্বাধীনতার 27 বছর পর এলেন, সেজন্য এই 27টা গোলাপ আপনার জন্য। উনি খুব খুশি হলেন। 1999 সালের জানুয়ারি মাসের শেষের দিকে আনিসুজ্জামান কলকাতা যায়। সে সময় ওর সবচেয়ে বড় বোনের স্ট্রোক হয় এবং হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে ও কলকাতা থেকে ফিরলে আমি ওকে বড়বুর কথা বলায় খুব বিমর্ষ হয়ে পড়ল। আমার পরামর্শে তাকে হাসপাতালে দেখে তারপর বাড়ি ফিরল। 7ই ফেব্রুয়ারি উনি চিরতরে চলে গেলেন আমাদের ছেড়ে। এর কিছুদিন পর 1 এপ্রিল সুচি সুমনের ছেলে হলো, তার নাম রাখা হলো সায়ন। ওর জন্মের খবর পেয়ে 2 পক্ষের আত্মীয় স্বজন দেখতে এলেন। সুমনকে কোলে নিতে বলা হলো, কিন্তু ভয়েও কোলেই নিল না। ওর ছোট ভাই শোভন খুব আগ্রহ করে ওকে কোলে নিয়ে বুকের সঙ্গে ধরে রাখল। জন্মমৃত্যু যেন হাত ধরাধরি করে চলছিল সেই সময়। 6 মে আহমদ হোসেন, যিনি আমার ও আনিসুজ্জামানের পরিচয় করিয়ে দিয়েছিলেন, উনি মারা গেলেন। উনি একজন নিষ্ঠাবান সাংস্কৃতিক সংগঠক ছিলেন। আমার রাজনৈতিক ও সামাজিক চেতনাবোধের প্রথম পাঠ পাই ওর কাছ থেকেই। প্রায়ই সমাজতন্ত্র, রাশিয়ার বিপ্লব, ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রামের কথা আলোচনা করতেন। কিছু বইপত্রও এনে দিতেন, যেমন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কিছু বই, ছোটদের রাজনীতি ও অর্থনীতি। বলতেন বিপ্লবী সূর্য সেন আর ওর সহকর্মীদের কথা। তারপর প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সাবিত্রী, নেলি সেনগুপ্তা, ইলা মিত্র, এদের সাহসিকতা ও ত্যাগের কথা শুনতে শুনতে ভক্তি শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। পরবর্তী সময়ে সেই সব বই আর চরিত্রগুলো আমায় অনেক কিছু ভাবায় আর প্রভাবিত করে। সে বছরই আনন্দ সিমেন্স থেকে ইন্টার্নশিপ শেষ করে MBA পাশ করল। জুলাই মাসের 1 তারিখ ও যোগদান করল গ্রামীণ ফোনে। মোবাইল ফোন ও কোম্পানি দুটোই তখন বেশ অপরিচিত ছিল। খানিকটা ঝুঁকি নিয়েই সেখানে যোগ দেবার সিদ্ধান্ত নিল। তবে সে জানিয়েছিল সেখানে যোগ দেবার পেছনে সবচেয়ে বেশি অনুঘটক ছিল তার সম্ভাব্য বস মেহবুব চৌধুরী, যার বক্তৃতা, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলী খুব অল্প আলাপেই তাকে মুগ্ধ করেছিল। প্রতিদিন সকাল 8:30টায় বাসা থেকে বের হয়ে যেত আর ফিরত রাত 9টা-10টায়। কখনো কখনো ফিরত 12টা বা তারও পরে। পরদিন আবার একই সময়ে বেরিয়ে যেত খুশি মনেই। আসলে সময়টা তখন ওর খুব আনন্দে কেটেছিল। গ্রামীণ ফোনের সঙ্গে সঙ্গে তারাও বেড়ে উঠেছিল।
সহকর্মীরা ছিল বন্ধুর মতো, বসদের আচরণও ছিল বন্ধুসুলভ। সব মিলিয়ে গ্রামীণ ফোন এতই উপভোগ করছিল যে 2 দফায় প্রায় 16-17 বছর কাজ করল সেখানে। 2000-এর মাঝামাঝি সময় আনন্দের বিয়ের প্রস্তাব নিয়ে যাবার তারিখ ঠিক হবার কিছুদিন আগে আনিসুজ্জামান হুমায়ুন আহমেদকে কথা দিল নুহাশপল্লীতে যাবে তার সঙ্গে, সঙ্গে আমাকেও যেতে হবে। আর যাওয়াও ঠিক হলো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে যাবার ঠিক আগের দিন। সঙ্গে অনেকেই যাবে, তাই তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমি দ্বিধাগ্রস্ত থাকলেও সময় মতো পৌঁছে যাবার ব্যাপারে আনিসুজ্জামান আমাকে আশ্বাস দিল। ফিরতি পথে শুধু যে গাড়ি খারাপ হলো তা নয়, আবহাওয়াও প্রতিকূল ছিল। প্রচণ্ড যানজটে পড়লাম। কোনো এক জায়গায় মনে হয় রিক্সা ভ্যানেও উঠলাম সময় বাঁচানোর জন্য। নানা ঝামেলা করে অবশেষে ঢাকায় পৌঁছালাম। আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রস্তাব নিয়ে যাবেন বলে বাসায় এসেছিলেন, তারা আমাদের কাণ্ডজ্ঞান দেখে খুব বিরক্ত হলেন। আমরা বাসায় পৌঁছাতেই তারা সব তাড়াহুড়া করে বেরিয়ে গেলেন প্রস্তাব নিয়ে। মাস 3 পর পাকা কথার দিনে ঠিক করা হলো জানুয়ারির 17 তারিখ 2011 সালে আনন্দ ইলোরার বিয়ে হবে। ওদের পরিচয় হয়েছিল তাদের তৃতীয় বন্ধু পিয়ার মাধ্যমে। বিয়ে ঠিক হয়ে যাবার পর আমরা সব প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এর ফাঁকে আমি আর আনন্দ কলকাতা ঘুরে এলাম। সেবারও যাওয়া হলো বেশ কাকতালীয়ভাবে। আনন্দ অফিসের কাজে গিয়েছিল দিল্লি, আর একই সময় আনিসুজ্জামানের দাওয়াত এলো রাশিয়া থেকে। তাও আবার তারা টিকিট পাঠালো কলকাতা হয়ে মস্কো যাবার। আমি আনিসুজ্জামানের সঙ্গে কলকাতা চলে গেলাম আর ফিরলাম আনন্দের সঙ্গে। মাঝে বিয়ের বাজার সেরে নিলাম। 2 বোনের বিয়ের বাজার করে অভিজ্ঞ আনন্দ নিজের বিয়ের বাজারও বেশ দক্ষতার সাথে করল। একটা আংটি খুব পছন্দ হওয়ায় কোনো মাপ ছাড়াই কিনে ফেলল। পরে দেখা গেল একদম ঠিক মতোই বউয়ের আঙুলে লেগে গেছে। জানুয়ারিতে নির্বিঘ্নে ওদের বিয়ে হয়ে গেল। জানুয়ারির 20 তারিখে বিডিআর দরবার হলে ছিল তাদের বৌভাত। সেদিন কমিউনিস্ট পার্টির একটা মিটিং ছিল। হঠাৎ করে শুনি সেখানে বোমা হামলা হয়েছে। অনেক মানুষ আহত নিহত হওয়ার খবর পেলাম। আনিসুজ্জামান চিন্তিত হয়ে পড়ল। অনেক অতিথি অনুষ্ঠানে আসতেও পারলেন না। আমাদের মন খুব খারাপ হয়ে গেল। ইলোরার বাবা ডাক্তার রশিদ আহমেদ সরকারি চাকরি থেকে আগাম অবসর নিয়ে লালমাটিয়াতে প্র্যাকটিস করতেন। 2 মেয়ের মধ্যে ছোট ইলোরার সঙ্গে রশিদ সাহেবের হৃদ্যতা ছিল বেশি। বিয়ের রাতেই আমাদের বাড়িতে এসে মেয়েকে একবার দেখেও গেলেন। বিয়ের পর ইলোরা একদিন অসুস্থ হলে আমাদের বাসায় এসে উনি তাকে মুখে তুলে খাবার খাইয়ে দিলেন। 2 বাড়ির বাবা মেয়ের সম্পর্কের বৈপরীত্য দেখে আমরা 2 পরিবারই বোধহয় বেশ কিছুটা অবাক হয়েছিলাম। বিয়ের আগে ইলোরা আমেরিকার গ্রিন কার্ড পাওয়ায় একসময় ওদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আনন্দ কিছুতেই দেশের বাইরে যেতে চায় না, আর ইলোরাও এই সুযোগ হারাতে চায় না। অবশেষে সিদ্ধান্ত হলো বিয়ের পর ওরা অল্প সময়ের জন্য আমেরিকায় যাবে। ইলোরার পাসপোর্ট হবার পর তারা আবার ফিরে আসবে। বিয়ের পর যেই 11 মাস ওরা দেশে ছিল সেই সময়টা কাটল প্রচুর দাওয়াত খেয়ে আর আমেরিকা যাবার প্রস্তুতি নিয়ে। আনন্দ ঠিক করল আমেরিকায় যদি 2-3 বছরের জন্য যাওয়াই লাগে তাহলে সে লেখাপড়াই করবে। সেই কারণে 3য় মাস্টার্স ও 2য় MBA করার প্রস্তুতি নিল। 90-এর দশকের শুরু থেকে আমরা পয়লা বৈশাখ বেশ ঘটা করে উদযাপন করতাম। উদযাপন বলতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রমনার বটমূলে আসতো তাদের কেউ কেউ পরিবার সহ আসতো আমাদের বাড়িতে। কখনো কখনো সঙ্গী হতো তাদেরও বন্ধুবান্ধবরা। প্রায় 150 লোক খুব সকাল থেকেই দুপুর পর্যন্ত আমাদের বাড়িতে আসা যাওয়া করত। প্রাতরাশের আয়োজনে থাকত লুচি, তরকারি, আলুর দম, হালুয়া। সেই সামান্য খাবারই সবাই মিলে খেতাম খুব আনন্দ করে। তবে সেই বছরের উদযাপনটা খুব আনন্দদায়ক হলো না। সব আয়োজনের যখন প্রস্তুতি নিচ্ছি তখন বাসা থেকেই অদূরে রমনা বটমূলের সেই বোমা ফাটার শব্দ পেলাম।
তারপর ক্রমাগত অ্যাম্বুলেন্সের আওয়াজ আর রেডিও টিভিতে সেসব ঘটনার ভয়াবহতার খবর শুনে দেখে মনটা বিষণ্ণ হয়ে গেল। নিশ্চিতভাবেই এটা ছিল স্বাধীনতার পর আমাদের সংস্কৃতির উপরে সবচেয়ে বড় আঘাত। অগস্ট মাসে আনন্দ চাইল নববধূ সহ আমরা সবাই চট্টগ্রামে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে তাদের ছোটবেলা কেটেছে তা সবাইকে দেখিয়ে আনা। ওর দুলাভাইরাও কেউ আগে সেখানে যায়নি, ফলে তারাও যেতে চাইল। আমরা সবাই মিলে ৩-৪ দিনের জন্য চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গেলাম। সে সময় কেন জানি আমাদের রেখে আসা ক্যাম্পাস খুব শ্রীহীন ছিল। বাসার সামনের ফুলের বাগানের বদলে কেমন ভর্তি আগাছা দেখলাম। দেখে সবার মন খারাপ হলো, বিশেষ করে পরিবারের নতুন ৩ সদস্য যারা এতদিন অসামান্য প্রাকৃতিক রূপের বর্ণনা আর পাহাড় ঘেরা বাগান পরিবেষ্টিত বাড়ির গল্প শুনে আসছিল। তারা বেশ হতাশ হলো। তবে এখন নাকি বিশ্ববিদ্যালয় আবার অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে, শুনে ভালো লাগলো। চট্টগ্রাম থেকে ফেরার সময় আমরা ঢাকা আসলেও আনন্দ আর এলোরা কক্সবাজার হয়ে কয়েকদিন পর ঢাকা ফিরল। সেপ্টেম্বরের মাঝামাঝি একদিন আমাদের ভাগ্নি শেলি এসে তাদের বাসায় ২৮শে সেপ্টেম্বর রাতে আমাদের দাওয়াত খেতে বলল। সরল মনে নির্ধারিত দিনে আমরা দুজন উপস্থিত হতেই শতাধিক মানুষ হাততালি দিয়ে উঠল। চারদিকে তাকিয়ে দেখি আমাদের দুপক্ষের সব আত্মীয় স্বজন তো আছেই, সঙ্গে আছে বন্ধু বান্ধবও। বিস্ময় কাটতেই বুঝতে পারলাম সেটা ছিল আমাদের ৪০তম বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত সারপ্রাইজ পার্টি। ৩ ছেলে মেয়ের পরিকল্পনায় আর সবার সহযোগিতায় ওই আয়োজন হয়েছিল, যার কিছুই আগে ভাগে আমরা আজ করতে পারিনি। সে বছর ১ অক্টোবর আমাদের বিবাহবার্ষিকীর দিনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় ছেলেমেয়েরা ৩ দিন আগে আগাম উদযাপনের সিদ্ধান্ত নেয়। এতে করে তাদের পক্ষে আমাদেরকে সম্পূর্ণ চমকে দেওয়াটা আরও সহজ হয়েছিল। এদিকে আনন্দের আমেরিকা যাবার সময়ও এগিয়ে আসতে লাগলো। নির্ধারিত সময় ভিসাও পেয়ে গেল। ডিসেম্বরের শেষে ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিল। আমরা ছেলে মেয়েদের ইচ্ছার কখনো বিরোধিতা করিনি, সুতরাং আনন্দর যাওয়ার ব্যাপারেও কিছু বলিনি। সবসময় মনের মধ্যে একটা ভয়ই কাজ করত, ঠিকমতো ওরা দেশে ফিরে আসবে তো। যাওয়ার দিন বিমানবন্দর পর্যন্ত পুরো পথ আনন্দ আমার এক হাত ধরে রাখল আর অন্য হাতে চোখ মুছতে থাকল। ওখানে পৌঁছে বিদায় নেবার আগে আমায় জড়িয়ে ধরে ওর কান্নার কথা আমি জীবনেও ভুলব না। ইলোরার কাছে শুনেছি প্লেনের মধ্যেও নাকি অনেক কান্নাকাটি করেছিল। ২০০২ সালের ৩০শে জানুয়ারি আনিসুজ্জামানের কাছে বাংলা একাডেমি থেকে বইমেলা উদ্বোধনের একটা আমন্ত্রণপত্র এলো। খামে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা নেই। কার্ডটা পড়ে দেখল অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে সভাপতির উদ্বোধন করার প্রচলন থাকলেও এবার করা হয়েছে ব্যতিক্রম, সভাপতির কোনো ভূমিকা নেই তাতে। স্পষ্ট বুঝল নতুন সরকার তাকে সভাপতি হিসেবে আর দেখতে চায় না, আর এই ঘটনায় সভাপতির পদকেও অসম্মান করা হয়েছে। তড়িৎ সিদ্ধান্ত নিল পদত্যাগের। আমি কিছু বুঝে ওঠার আগেই পদত্যাগপত্র লিখতে বসল আর আমায় কার্ডটা পড়তে দিল। চিঠি লিখতে লিখতেই বলল আগামীকাল থেকে বাংলা একাডেমির গাড়ি আর থাকবে না। আমি বললাম আমার কোনো অসুবিধা নেই, আমি সব কিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করি। এ প্রসঙ্গে একটা কথা বলে নিই। আমার আব্বার একসময় সিট্রেন নামে একটা ফ্রেঞ্চ গাড়ি ছিল। হঠাৎ দেখি আব্বা গাড়িটা বিক্রি করে দিলেন, কারণ সংসার চালাতে অসুবিধা হচ্ছে। পরে একটা সাইকেল কিনলেন, কিন্তু তাতে সুবিধা হচ্ছে না দেখে বাসে চড়া শুরু করলেন। আব্বাকে বললাম, আপনার কষ্ট লাগছে না, খারাপ লাগছে না? শুনে বললেন, না, জীবনের সব অবস্থা ও পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করবে, তাতে যাদের সাথে থাকবে তাদেরও শান্তি হবে।
তুমিও শান্তি পাবে। 31শে জানুয়ারি সকালে আনিসুজ্জামান তার পদত্যাগপত্র পাঠাল। আমার পক্ষে সম্মানজনকভাবে সভাপতির দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব না, এই ধরনের একটা কথা লিখে। পরদিন আবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠিকই গেল। টিভিতে ওকে দেখে কেউ কেউ ওর উপর খুব রাগ করলেন। তারা বললেন, আমরা গেলাম না এই ঘটনার প্রতিবাদে, আর আপনি চলে গেলেন। আনিসুজ্জামান তাদের বুঝিয়েছিল, 21-এর বইমেলা জাতীয় অনুষ্ঠান আর ঘটনা ব্যক্তিগত। আর আমি উপস্থিত ছিলাম বাংলা একাডেমির একজন সাধারণ সদস্য হিসেবে। সভাপতি আছি কি না তা গুরুত্বপূর্ণ নয়।